আচ্ছা ওপেন হয়েছে, সমস্যা নাই, চলবে। লজিক কি বলছিলাম? লালা রসের কাজটা একটু স্পেসিফিকলি ভাবে বলেন তো। আচ্ছা, এর আগের দিন আমি বলছিলাম যে খাদ্য পিচ্ছিলকরণ বা মন্ডে পরিণত করা, আপনি বলছেন এগুলো তো এনজাইমের কাজ, তাহলে লালার কাজ কোনটা? এখানে বিষয়টা হচ্ছে যে লালার কাজ বলতে এনজাইম, লালার মধ্যে এনজাইম থাকে না, যেগুলা এনজাইমের কাজ সেগুলো আলটিমেটলি লালারই কাজ। লালার রস বা যেটাকে আমরা বলি হচ্ছে স্যালাইভা, স্যালাইভা বা এরকম হচ্ছে লালা রস। এই লালা রসের যে উপাদানগুলো যদি বলি, প্রথমে কিছু থাকে হচ্ছে এনজাইম, এনজাইম থাকে, এরপরে মেইন থাকে হচ্ছে ওয়াটার, এনজাইম থাকবে। এনজাইমগুলোর মধ্যে কি কি এনজাইমের নাম জানো? মিউসিন, লাইসোজাইম, মিউসিন না তো, ওটার নাম মিউকাস, তো আলাদা জিনিস। মিউকাস হচ্ছে পিসিল করে, ওটা আলাদা। আচ্ছা, এরপরে লাইসোজাইম ছাড়া আর কি আছে? সেটা হচ্ছে ম্যালটেজ, মল্টেজ দেওয়া যেটা তোমাদের বলছি আর কি, এটা এই ম্যালটেজ আছে। এরপরে আরেকটা এনজাইম আছে, হ্যাঁ পানি থাকবে না, এই লালা রসের মেইন উপাদান পানি না, মোটামুটি পার্সেন্টেজটা কত? 95.5 থেকে 99.5 পর্যন্ত, কতটা বেশি। এরপরে ম্যালটেজ থাকবে। এরপরে আর কি যেন একটা এনজাইম আছে, তার নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ বা টাইলিন। তোমাদের বুদ্ধিমান এমন দাও টায়ালিন, যদি উচ্চারণটা আই ডোন্ট থিংক সো এরকম হয়। কি যাও? আচ্ছা, তো এইখানে এই লাইসোজাইমের কাজটা কি? লাইসোজাইমের কাজ কি? যে খাদ্য মন্ডে না, লাইসোজাইমের কাজ হচ্ছে এটা হচ্ছে ব্যাকটেরিয়া মেরে ফেলা, এই ব্যাকটেরিয়া মারা, এটা হচ্ছে কাজ, মানে একদম মেরে ফেলবে। এরপরে মল্টেজ, এটার কাজটা কি? মল্টেজের আগে কাজ করছে টাইলিন, টায়ালিন যেটাকে বলি। এই টায়ালিনটা কি করে? কিছু স্টার্চকে মল্টোজে পরিণত করে। হ্যাঁ, স্টার্চকে ভেঙে তৈরি করছে মল্টোজে, মল্টোজকে ভেঙে ম্যালটেজ ভেঙে কিছু পরিমাণ সরল শর্করা যেটা এটা তৈরি করে। হ্যাঁ, গ্লুকোজ জাতীয় এগুলো সরল শর্করা তৈরি করবে। এই ঘুরেছো নাকি? উপরটা নিচে, নিচেটা ঘুরেছো? জানি না, এই পুরোটা ওই পাশে ছিল মনে হলো। হ্যাঁ আচ্ছা ঘোরায় না, সমস্যা নেই। সামনে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে বলছে একটা বলা যায় লালা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ, মানে এই যে ব্যাকটেরিয়াটা আসতেছে না, ব্যাকটেরিয়াকে যারা মারে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল সিস্টেম। অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেম মারবে না, ব্যাকটেরিয়া এগেইনস্টে যারা কাজ করবে তারা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেম। এইটা ব্যাকটেরিয়া মারতেছে লাইসোজাইমটা, যার কারণে এই লাইসোজাইমটা হচ্ছে লাইসোজাইম কোথায়? লালাতে, এই জন্য লালা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, খালা হোসেন ডাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের পার্ট। আচ্ছা, এরপরে এখানে আরো থাকবে হচ্ছে মিউকাস, সি ইউএস না সি এস দেয়, আচ্ছা মিউকাস সি ইউএস এ হয়। এই মিউকাসের কাজটা কি? এই মিউকাসের কাজ হচ্ছে যে এইটা আমাদের খাদ্যবস্তু যেগুলো আছে ওগুলোকে পিচ্ছিল করা এবং জিহ্বার সাহায্যে এটা নাড়িয়ে দেখা যায় পিচ্ছিল খাদ্যবস্তুগুলো সহজেই যাতে আমাদের গলনালী দিয়ে ভিতরে চলে যেতে পারে সেটাতে হেল্প করেছে এটা। এছাড়াও আরো কিছু সাবস্টেন্স আছে, যেমন ফসফেট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই ধরনের আরো কিছু সাবস্টেন্স আছে, বাইকার্বনেট আছে। এরা কি করে? স্পেসিফিক যে পিএইচটা, লালা রসের পিএইচ কত বলো? 6.2 থেকে 7.4, 6.2 থেকে 7.4। এই স্পেসিফিক পিএইচটা মেইনটেইন করা হচ্ছে এই বিভিন্ন ইনঅর্গানিক যে আয়নগুলো আছে এদের কাজ। এছাড়াও লালা রসে আরো কিছু থাকে আছে অ্যান্টিবডি। ইনঅর্গানিক, হ্যাঁ ইনঅর্গানিক কি বললেন? ইনঅর্গানিক যে মানে অজৈব পদার্থ যেগুলো আছে, এই অজৈব পদার্থগুলো এই লালা রসের পিএইচটা মেইনটেইনে হেল্প করে। এরপরে আরো আছে কিছু অ্যান্টিবডি আছে, এবং এখানে আছে একটা আইজিএ, মানে হচ্ছে কি ইমিউনোগ্লোবুলিন এ, এটা হচ্ছে এর পার্ট, ডিফেন্স সিস্টেমের পার্ট।
বুঝতে পারছো? আচ্ছা এটা কি জানি করে বলছিলেন হ্যাঁ। যে এগুলো ব্যাকটেরিয়া জীবন এগুলো মারে। কোনগুলা? এই অ্যান্টিবডি, অ্যান্টিবডি আইজি এগুলো যে ব্যাকটেরিয়া আইজিএ কি? ইমিউনোগ্লোবুলিন এ। লিখে দেন দেখি। এটা কি আসলে? আই এম এম ইউ ইমিউনোগ্লোবিউলিন, এটা প্রোটিন ফ্যাক্টর। এটা হচ্ছে ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করে, মানে বিভিন্ন বডির বাইরে থেকে আসা, মানে বডিতে আমাদের বডিতে বাইরে থেকে আসা বিভিন্ন যে প্যাথোজেন গুলো আছে ফরেন ইনভেডার বডি যে, হ্যাঁ বাংলায় কি বলে? প্যাথোজেনের বাংলা হচ্ছে অণুজীব, যেটা সংক্রমণকারী অণুজীব, এদের এগেইনস্টে কাজ করে ইমিউনোগ্লোবিউলিন। মানে দেহের বাইরে থেকে আসে ওগুলোর বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ, দেহের বাইরে থেকে যেগুলো আসা বহিরাগত অণুজীব ওগুলোকে নিউট্রিলাইজ বা মেরে ফেলার কাজে হেল্প করে থাকে ইমিউনোগ্লোবিউলিন। এই আচ্ছা, একটা বই নিলাম, এটা ছিল। এবার লালা গ্রন্থি নিয়ে কোনো প্রবলেম আছে তোমাদের? লালা গ্রন্থি নিয়ে? ও আচ্ছা, বইয়ে ভাবে আঁকানো ছিল। এইটা কি দিছো? কি? ও একদম বইটা হুবহু কপি মারছো, মানে অনেক কিছু তো খুঁজে পাবা না, অ্যাম্পুলা ভ্যাটার কইতে পারো, অনেক কিছুই স্পেসিফিক ভাবে ড্র করতে পারো না। বইয়ে বই কোনটা ভাবে আছে? করছি। হুম, এই যেটা। এখানে অনেক কিছু আসে নাই। এই ছবিটাই আছে সব উদ্দীপকে। সেটা তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে এখানে সবগুলো আসে নাই, সবগুলো দেয় নাই তোমার বইতে, অ্যাম্পুলা ভ্যাটার নাই। এরপরে কোনটা? হুম, তুমি আপাতত এটা দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে যে তোমাকে জেনে রাখতে হবে যে এখানে আরো অনেক কিছু আছে। এইখানে যদি একটু মার্কটা করি পেন্সিল দিয়ে, তাহলে এই যে যেটা মাঝখানে যে ভেসেলটা, এটা না আছে উইরসাং ভেসেল, ওই যে লিখে দিচ্ছি। উইরসাং নালী। উইরসাং তো ইংরেজি নামই উইরসাং ছিল, উইরসাং নালী। এরপরে এই নালীটা এই বাইরের দিকে যখন আসলো এইখানে, অগ্নাশয় নালী। এই যে নালীটা জন্য এটা এখানে কানেক্টেড। আচ্ছা, অথবা মানে যে নালী থেকে মনে করো যে যকৃতে যেখানে আসে জমা হয়, মানে পিত্তথলিতে এসে জমা হয় এটা, বা যেটার মাধ্যমে আসতেছে আর কি, এই নালীগুলা, এই যে নালীগুলো দেখছো না, এই নালীগুলোর নাম হচ্ছে যকৃত নালী। এলি ক্ষুদ্রান্ত বুঝবো না। হ্যাঁ, না না, নামগুলো চাচ্ছে। এই যকৃত নালী থেকে এখন এই যে যে নালীটা দিয়ে সিক্রেট হয়, বের হয়ে আসে, এই পুরো নালীটাকে বলা হয়, এর নাম কি বলে, এটার নাম জানো কি? পিত্তনালী। আর এইটা এসে যখন মিশলো এইখানে, তখন এর নাম হচ্ছে অভিন্ন অগ্নাশয় অগ্নাশয় পিত্তনালী। এখানে শুধু বলছো অভিন্ন পিত্তনালী, অভিন্ন অগ্নাশয় পিত্তনালী বলে এটা। আর অগ্নাশয় নালী তো আলাদা না? অগ্নাশয় নালী যেটা দিয়ে আসতেছে, উইরসাং নালীটা ডেভেলপ হয়ে এখানে যে একটা নালী হয়ে গেল না, সব ব্রাঞ্চ ট্রাঞ্চ নিয়ে একটা যেটা গোড়া হয়ে গেল, ওটার নাম হচ্ছে অগ্নাশয় নালী। অগ্নাশয় নালীটা যখন কানেক্ট হয়ে গেল এর সাথে, এর সাথে, ওটার নাম হচ্ছে অভিন্ন অগ্নাশয় পিত্তনালী। আর এটা একটা এখানে মোটা হয়ে, এখানে একটু মোটা হয়ে এসে মিলে যায়, তখন এই জায়গাটা, এই ওপেনিং যেটা, মানে যে জায়গায় এসে মিলে গেল, এইটাকে বলা হয় ভ্যাটার অফ অ্যাম্পুলা। সরি, উল্টা বলে ফেলছি আমি, অ্যাম্পুলা ভ্যাটার, AMPHULA, অ্যাম্পুলা অফ ভ্যাটার। ঠিক আছে, একটু ইয়াকে দেখাইও, ওকে বলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তুমি দেখো, বোঝা যাচ্ছে? নাহলে ছবি ছবি তুলে নিও, এটা আর কিছু মার্কিং করা বাকি আছে? আর কি করবা? এটা দাও যকৃত। ও ওগুলো তো আছে, কিন্তু আর কোনো নালী? না, আর নালী আবার লাগবে না। এটা হচ্ছে কি, পাকস্থলী। এটার নাম হচ্ছে, এটার নাম কি? পিত্তথলি।
পিত্তথলি, এরপরে এইটা যেটা আছে এটার নাম দাও তো ভাই এসে ওপেন হয় ডিউডেনাম। ভাই আমি যখন নামাজ পড়তে যাবো এখন দিয়েছে মাগরিবে। ও আশা তাহলে যাও। তার আগে বলো কি এই ইয়া নিয়ে কোনো প্রবলেম আছে? না আর প্রবলেম নাই, আর এইচডব্লিউ আছে পরে। হ্যাঁ এই যেটা আমি দেখতেছি তুমি পড়ো। ঠিক আছে, নিচে তো হচ্ছে আপনার ওই জানি যেগুলো আমি তারপরে ওগুলো লেখা দেবো না। বলবেন এই আপাতত একটা দিলেই চলবে, যা দিছে তাতেই বেশি, সেটাই বেশি। তোমার কোনো হোমওয়ার্ক ছিল না আগের দিনই দেখাইছো? ওইটা হ্যাঁ ওইটা গ্রুপে দিয়ে দিও তাহলেই হয়ে যাবে। আচ্ছা আমি না হয় আনিশারটা কভার দিয়ে দিছি, বাকি টিচাররা কেউ তো হচ্ছে না, হ্যাঁ ওটা তো আর হইল না, ওটা ওরা এসে বুঝে নেওয়া লাগবে। কেমিস্ট্রি আমাদের কাছে বুঝে নেবে, ফিজিক্স তো ক্লাস হয় না। অফিস অফিসে ও হ্যাঁ এই তো টেস্ট আছে। এই তো ম্যাথ ম্যাথ হচ্ছে ওটা বুঝা লাগবে। দুইটা বা তিনটা লেসন লাগতে পারে সর্বোচ্চ, শেষ হতে হবে এটা। আজকে যেটা পড়াবো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় কোশ্চেন করলে যেটা কোনো কিছু মিস যাবে না, মিস যাওয়ার কোনো সম্ভাবনা নাই, যেটা আসলে আচ্ছা। তো লিভারটা কিরকম থাকে দেখতে? দেখতে কিরকম মনে হয়? এই যে এরকম কিছু একটা, এত সুন্দর আমি ড্র করতে পারি না আসলে, এই এরকম কিছু একটা থাকে। আচ্ছা তো এটা একটু ডিভাইডেশন থাকে এরকম, দুইটা তিনটে সেগমেন্টে ভাগ থাকে এরকম। তো এত দিচ্ছি না, এখন আসি এই যকৃতটা দেখতে কেমন বা এটার আগে ফিজিওলজি তো বোঝো, ফিজিওলজি বা ফিজিওলজি যদি না বোঝো আচ্ছা মরফোলজি তো বুঝবো না, এটা হচ্ছে মানে ফিজিক্যাল স্ট্রাকচার বাহ্যিক গঠনটা কিরকম থাকে এটা দেখবো। আণুবীক্ষণিক গঠনটা দেখতে হবে, এরপরে আসুক শুরু করে দিচ্ছি।
ফিগারটা কোথায় গেল? তুমি যদি শোনো, তুমি চাইলে এই যে নারীটা আছে এই নারীটাকে ডিরেক্ট পিত্তনালী লিখে দিতে পারো। পিত্তনালী, এইটার নাম দিবা, এটা কি তখন এটার নাম দিয়েছে অভিন্ন যকৃৎ পিত্তনালী। বুঝলো না? এইটা এই যে এইটুকু অংশ, এই পার্টটুকু, এটার নাম যদি পিত্তনালী, এইটা এসে এটা হয়ে যাবে কি অভিন্ন অগ্নাশয় পিত্তনালী, সরি অগ্নাশয় না, অভিন্ন যকৃৎ পিত্তনালী বা ডিরেক্ট অভিন্ন পিত্তনালী বললেও চলবে। এইটা এসে যখন মিশে গেল এটার সাথে তখন এটা হয়ে যাবে তখন যকৃৎ শব্দটা বাদ, ওইটার নাম হচ্ছে অভিন্ন অগ্নাশয় পিত্তনালী। আর এটা তো অগ্নাশয় নালী, আর এইটার যে মাঝখানে যে লম্বা লাইনটা যেটা যায় এটার নাম ওইটা, আর এটা মোটা হয়ে এখানে এসে হয়ে যায় অ্যাম্পুলা টার্ম। যেমন আমি আরো মানে একদম এলাবোরেটলি বুঝিয়ে লিখছিলাম। আচ্ছা তাহলে আমরা শুরু করি। তো বলছিলাম যে ঠিক আছে, না সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা এরপর আসছে যে জিনিসটা কোনোদিন মিস হবে না আমাদের পরীক্ষায়, টিচার করে আসবে সব মনেতে লেট হয়ে গেছে আমারই আসতে। ওই যে তোমাদের এইটা নিতে মানে নিয়ে আবার দেখি সেট করতে পারি না, আনতে দিয়েছিলাম মেয়েরাকে, এক করতে লেট হয়ে গেছে। ও আর ম্যাপগুলো দিছো ওখানে, শোনো একটা ম্যাপ রেখে দুইটা কাছে দিয়ে দাও, তুমি একটা পৌঁছায় দিবা ওই আনিশাকে। এখানে এখান থেকে একটা নিবা, ওখান থেকে একটা নিবা, দুইটা নেব আমি। হ্যাঁ, আর বাংলাদেশের একটা পৃথিবীর একটা, আর শোকেজের সাথে রাখার জন্য দেই নাই। নিয়ে কি করবা, টাঙ্গা বা দেয়ালে টাঙ্গা মুখস্থ করবা, এই জন্য দিচ্ছি। বাকিগুলো আনছে আছেই তো ওখানে, হ্যাঁ এখানে 6টা আছে, তুমি 2টা নিবা, ও 2টা নিবা, আনছে তুমি 4টা নিয়ে যাবা, নিয়ে তুমি 2টা রেখে দিয়ে আর 2টা ওই আনিশাকে দিবা। সিম্পল হিসাব করো না, 6 ধীরে করে আনাইছি 20টা আনাইছি। আপনি কি ওই এটা দেওয়ার কথা বলছিলেন? কাকে দিয়ে দিলেন? আনাই দিয়েছেন? হ্যাঁ এটা কাব্যকে দিয়ে আনাইছি। ভাইয়া এইটা কয়দিন লাগবে শেষ করতে? 3টা লেকচার আশা করছি, 3টা শেষ করা ট্রাই আচ্ছা, করব। রুই মাছ শেষ করতে কয়দিন লাগবে? রুই মাছ 4টা লেকচার লাগে শেষ করতে। আচ্ছা, এটার পরে রুই মাছটা একটু দেখাই দিয়ে, মানে যেহেতু ওর সিলেবাস আছে আমারটাও আছে। এটার পরে রুই মাছ, হ্যাঁ দেখো শোনো তোমরা 3জন ডিসিশন নিবা, আর নেক্সট দিন থেকে হয়তো ইয়াদের বাসাতেই শুরু করবো নাকি 9 তারিখ পর্যন্ত ছিল। কিশোর 9 তারিখ, ওকে 6 তারিখ থেকে পড়াবো আমি বুঝছি। কোনো ছুটি নেই, অনেক ছুটি গেছি। ভাই আচ্ছা তো এবার হচ্ছে লিভার। তো লিভার যাকে বলে প্রথমে এসেছে দেখতে কেমন, থাকে কোথায়, এইটার উপরে থাকে মধ্যচ্ছদা। তাহলে এইটা এখন বলতো এটা বক্ষ কবরে থাকবে নাকি উদর কবরে থাকবে? উদর গহ্বরে থাকে। এইটা কিন্তু হচ্ছে বক্ষ গহ্বর বা বক্ষ দিলাম, আর এটা হচ্ছে উদর, আর এটার নাম হচ্ছে মধ্যচ্ছদা। তাহলে এই মধ্যচ্ছদার নিচে থাকে, তার মানে এটা কোথায় থাকে, এটা হচ্ছে উদর গহ্বরে থাকবে। এখন এই উদর গহ্বরে থাকে, এটা দেখতে কেমন, হ্যাঁ বক্ষর উপরেরটা উদর গহ্বর, নিচেরটা উদর গহ্বর হচ্ছে নিচেরটা, এটা মধ্যচ্ছদা, মাঝখানে যে বেরিয়ারটা আর পর্দা থাকে। এটা মানুষ মনে করি না, মানুষ, এটাকে মানুষ ধরে নাও। এটা ধরো তুমি, বুঝতে পারছো এবার? এইটা হচ্ছে যে বক্ষ, এই মধ্যচ্ছদা থেকে এই পাশ দিয়ে, এইটার উপরের টুকু হচ্ছে বক্ষ গহ্বর, এই যেটা আমাদের ইয়া হয় পাম্প করে, মানে ফুসফুস থেকে যে জায়গায়, এটার নাম হচ্ছে বক্ষ, বা এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা তার নাম হচ্ছে বক্ষ গহ্বর, বা ইংলিশে বলে হচ্ছে থোরাক্স। আর নিচের যেটা সেটা নাম হচ্ছে উদর গহ্বর, বা ইংলিশে বলে হচ্ছে অ্যাবডোমেন, মানে পেটের জায়গাটা। এখানে কি থাকে, এখানে যে ডাইজেস্টিভ ইয়াগুলা, পরিপাক নালীগুলো থাকে, সেই জায়গাগুলো, এই জায়গাগুলোতে থাকবে। বুঝছো? আচ্ছা, তো এরপরে এইটা দেখতে কিরকম, এগুলো থাকবে সে কিছুটা লালচে খয়েরি, খয়েরি বর্ণের থাকে হচ্ছে দেখতে, এবং শেপটা তো স্পেসিফিক কোনো শেপ নাই, কিছুটা ট্রায়াঙ্গুলার শেপের মতো হয়।
আর কি হ্যাঁ তো এরপরে এইটা হচ্ছে মানব দেহের সবচেয়ে কোনটা? বড় গ্রন্থি। যকৃৎ। হ্যাঁ, এবং এইটাকে রসায়নের গবেষণাগার বলা হয়, জানো? জৈব গবেষণাগার, এইটারই একটা নাম আছে, জৈব গবেষণাগার। বা অর্গানিক কেমিস্ট্রি বলা হয়, কি যেন ল্যাবরেটরি বলা হয় এটাকে, জৈব গবেষণাগার বলা হয়। কাকে বলা হয় এটা? এটা হচ্ছে যকৃতের একটা নাম, জৈব গবেষণাগার। এবং মানবদেহের সব থেকে বড় গ্রন্থি এটা। এবং এইখানে মানে মানব দেহের যত পরিমাণ ক্রিয়া বিক্রিয়াগুলো আছে, তোমার কত সুন্দর হয়েছে, আমি তো সুন্দর ড্র করতে পারি না। আচ্ছা, মানব দেহের যত পরিমাণ যে ক্রিয়া বিক্রিয়াগুলো আছে সব থেকে বেশি হয়েছে এখানে, এটা লিভার। কেন? কারণ খাদ্য শোষণ হয়ে সবার আগে কোথায় যায়? এই শোষণ পড়াইছি না, এখানে তো পড়াইলাম রাজদিন, সরাসরি তো পড়াইলাম। খাদ্য শোষণ হয়ে সবার আগে কোথায় যায়? যকৃতে যায়। কি কিসের মাধ্যমে? যে ভেনের মাধ্যমে যায়, সেই ভেনের নাম কি? হেপাটিক পোর্টাল ভেন। আরে শুধু কাপটারা। কোন জায়গার কোশ্চেন, কোন জায়গার কোশ্চেন করি আর উত্তর দাও কি? এই তুমি বলো তো, খাদ্য বস্তু শোষণ হয়ে সবার আগে কোন অঙ্গে যায়? শোষণ হয়। হ্যাঁ, মানে কি শোষণ হয়ে, মানে শোষণ যে হয় আমার মনে হয় এটাই জানে না। তোমাদের যে কি পড়াই, এই খাদ্য বস্তু শোষণ এটা পড়েছি না, মানে শোষণ হয়, শোষিত খাদ্য হেপাটিক পোর্টাল ভেন দিয়ে আগে লিভারে যায় না, তারপর ওইখান থেকে পিউরিফাই হয়ে তারপর তার হার্টে কিডনিতে গেছে আগে। পড়াশোনা যে কি অবস্থা বুঝতেছি তো। একজনের না ভাইয়ের বিয়া, তোমাদের কার বিয়া? আমাদেরও তো ভাই লাগে, তাই না? আমাদের ভাই এখন যে ইয়া করে ফেললা। আচ্ছা হইছে, পড়ি নিছে। আচ্ছা, তাহলে এইটা বলা হয় জৈব রসায়নাগার, এটা ব আর কি। এবং এই হচ্ছে মানুষের সবচেয়ে, হ্যাঁ হ্যাঁ, জৈব গবেষণাগার বলা হয় বা অর্গানিক ল্যাবরেটরি বলা হয় এটাকে। এরপর এটা যদি ওয়েট বলি, ওয়েট এটা হচ্ছে 1.6 1.4 থেকে 1.8, 1.4 থেকে 1.8 কেজি, এটা হচ্ছে ফর মেল। আর এই সেম জিনিসটা 1. আচ্ছা, জৈব রসায়নাগার কেন বলা হয়? ওই আমাদের দেহের যত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া আছে সব থেকে বেশি ঘটে হচ্ছে এখানে। মানে যত রকমের ক্রিয়া বিক্রিয়া আমরা জানি সেটা সব ঘটে হচ্ছে এখানে। ইভেন ইউরিন তো জানিস, মূত্র তৈরি হয় এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সবাই ভুল করে, সবাই ভাবে। হ্যাঁ, কিডনিতে হয়, ফিল্টার হয়, আর সব কিছু ঘটে হচ্ছে এখানে। ডিএমিনেশন নাম শুনেছো? অর্নিথিন চক্র দেখবো আমরা সামনে, সব ঘটে হচ্ছে এখানে। এরপরে এইটার এটা এম কি? হ্যাঁ, এম কি? মেল, আর এইটা এফ ফিমেল। ও কি হবে মেল? আচ্ছা, এরপর আসে হচ্ছে যে কি বলছিলাম, এইটা হচ্ছে ওয়েট, এবং দেখতে কিরকম লালচে খয়েরি টাইপের কিছুটা দেখতে, এবং শিশুতে কত থাকে আমার তো লাগবে না। এইটা কানেক্টেড কার সাথে? এইটা কানেক্টেড হচ্ছে পিত্তথলির সাথে। এইদিকে এইটা আর কি, এইটা সেইখানে। আচ্ছা, পিত্তথলি ইংলিশ কি? গলব্লাডার, গলব্লাডার। GALLBLAER, গল ব্লাডার। এটা আমি লিখে দিলাম, রাজীব মনে হয় লিখে দিয়েছিলাম। গল ব্লাডার এটার সাথে কানেক্টেড। এটা হচ্ছে পিত্তরস তৈরি করেছে যকৃৎ এবং সঞ্চয় করেছে গল ব্লাডারে। এবার আসি যে আর কোন পাশ দিয়ে কোথায় যায় সেটা আমরা অলরেডি জানো, যে পিত্তথলি হয়ে সর্বপ্রথম যাবে কোথায়? অভিন্ন যকৃৎ নালী হয়ে, এরপরে অভিন্ন অগ্নাশয় পিত্তনালী হয়ে, এরপরে অ্যাম্পুলা হয়ে, এরপরে যাবে কোথায়? ডিউডেনামিক ওপেন হয়। নালীগুলো বুঝতেছি না, মানে এখানে কেমন দিচ্ছেন?
এই যে যকৃতের ভিতরে যে নালীগুলো দেখতেছ না, এগুলো কিন্তু নালী বুঝেছি আমি, এগুলো নাম হচ্ছে যকৃত নালী। না আমারটা একদম কালো হয়ে গেছে তো এখন একটা দিছেন না দুইটা দিছেন সেটা বাবা এটা তো লেগে গেছে আর কি। এই যে এবার বোঝো, আর ছোট তো, এত ছোট তো চিকন চিকন দাগ দিতে পারি না মাথা দিয়ে, বলো না। এটা আসলো না, এই যে এই অংশটার নাম, এইটার নাম হচ্ছে পিত্তনালী, এটার নাম হচ্ছে যকৃত নালী, এটা হচ্ছে পিত্তনালী। আর এটা হচ্ছে অভিন্ন যকৃত পিত্তনালী বা অভিন্ন পিত্তনালী বলতে পারো। আচ্ছা লেখো, ছোট করে লেখো, অভিন্ন পিত্তনালী। অভিন্ন যকৃৎ পিত্তনালী না? হ্যাঁ যকৃৎ লেখো, যদি দিতে পারলে ভালো হয়, পিত্তনালী। এরপরে বাকিগুলো তো জানোই নাকি। আচ্ছা ওদিকে আর যাচ্ছি না। তাহলে এইটা হচ্ছে যকৃতের যে কোন পাশ দিয়ে কোন পাশ দিয়ে যাবে, তাহলে এখানে যদি পিত্তরস নিশ্চিত হতে হয়, পিত্তনালী হয়ে অভিন্ন পিত্তনালী হয়ে এবারে কার সাথে গিয়ে মিশবে, অগ্নাশয় নালীর সাথে মিশে কি গ্রহণ করবে, অভিন্ন অগ্নাশয় পিত্তনালী। সেইটা এরপরে অ্যাম্পুলার ভ্যাটার হয়ে কোথায় গিয়ে মিশবে বলো? অবশ্যই আছে, অ্যাম্পুলার ভ্যাটার আছে, ওটা তোমাদের বইয়ে ফিগারটা দেওয়া নাই। ওই অ্যাম্পুলার ভ্যাটার হয়ে কোথায় গিয়ে মিশবে, ডিউডিনামে গিয়ে মিশবে। আমার উল্টা হয়ে যায়, আমার খালি ভ্যাটার অ্যাম্পুলার হয়ে উল্টা হয়ে যায় আর কি। এবার যকৃতে যদি মাইক্রোস্কোপিক ফিগারটা দেখো, এটা আমি ড্র করতে পারতেছি না সুন্দর করে, তো মাইক্রোস্কোপিক ফিগারটা এখানে মাঝখানেটা এরকম থাকে, এরকম প্রচুর প্রচুর পরিমাণে কোষ থাকবে এদিকে। বুঝতেছো কটু গালাই দেন, এগুলা কোষ বোঝাচ্ছি আর কি আমি। আগেরটা কি ছিল জানি বাহ্যিক গঠন? হ্যাঁ ওটা বাহ্যিক গঠন ছিল, মাইক্রোস্কোপিক ফিগার। আর এই যকৃতের যে এককগুলো আছে, এই একটা যদি মনে করো আমরা টিস্যু নিচ্ছি, টিস্যু নিয়ে এটাকে মাইক্রোস্কোপের নিচে স্লাইডে ধরছি আমি, এটা সব সেল কিন্তু। হ্যাঁ নিউক্লিয়াস বুঝে নিও। আর মাঝখানে এই যে জায়গাটা দেখো, এইটা পুরোটা এরকম ফাঁকা থাকে, এই মাঝখানে যে জায়গাটা, এটার নাম হচ্ছে কেন্দ্রীয় শিরা বা সেন্ট্রাল ভেইন বলা হয়। সেন্ট্রাল ভেইন, ক্যানালিকুলি নামটা দিয়েছে কিনা আমি জানি না, ক্যানালিকুলি দিয়েছে ওই ক্যানালিকুলি দেয়। আর সেন্ট্রাল ভেইন বা ওইটাকে বলা হয় ক্যানালিকুলি। সেটা শুধু ভেইন না, এই পুরো যে জায়গাটা, এইটার নাম হচ্ছে ক্যানালিকুলি। কোনটা? এই মাঝখানে যে জায়গাটা, এইখানে কয়টা জিনিস থাকে, এখানে এরকম ভেইন থাকবে, লসিকা নালী থাকতে পারে এরকম, মানে এটা যদি পুরোটা একটা গোল্লা দিই আমি তাহলে বুঝতে সুবিধা হবে। এইটার মধ্যে কি থাকবে, এরকম ভেইন থাকবে, এরকম লসিকা নালী থাকবে এরকম বড়, তারপরে নার্ভ থাকবে এরকম, বুঝতে পারছো? তিন ধরনের জিনিস আছে। এই যে ছোটটা, ছোট মনে করো ভেইন, এইটা হচ্ছে লসিকা নালী বা লিম্ফ্যাটিক ভেসেল, আর এইটা হচ্ছে মনে করো নার্ভ। হ্যাঁ, অথবা এটা আরেকটা নাম আছে সেন্ট্রাল ভেইন বা মধ্য শিরা বলা হয় আর কি, কেন্দ্রীয় শিরা, ওই একই আর কি, মধ্য বা কেন্দ্রীয়। সেন্ট্রাল কি, সেন্ট্রালের বাংলা বলো না, মধ্য দেওয়ার কেন্দ্রীয় দাও তুমি। ও মা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কেন্দ্রীয় শিরা। আমি সেকে মেসেজ দিলাম যে সোমবার থেকে পড়াবো, সিনও করে নাই, রিপ্লাই করে নাই। যাওয়ার সময় ওদের বাসা দিয়ে এটা ঘুরে দিয়ে দেবে, ওটা দিয়ে কবে এই ভাইয়া মেসেজ দিয়ে তাড়াতাড়ি রিপ্লাই দেবে, তাহলে অবস্থা খারাপ হবে। আচ্ছা আমি এত সুন্দর ভালো ড্র করতে পারি না, তোমরা বইয়ের ফিগারটা দেখো তাহলে বুঝবা ভালো। তাহলে এরপরে এই যে কোষগুলো আছে না, মাইক্রোস্কোপে, হ্যাঁ দেখছি এগুলা, মাইক্রোস্কোপে দেখছো, তাহলে এগুলা টাঙাবো কই? আচ্ছা এগুলা টাঙাবো কই? এরকম ফাঁকা জায়গা পাবা না তোমার হাইটে, যাতে ভালো এখান থেকে মনে করো এই পর্যন্ত হাইটে।
আর এবার এমনি এমনি দেই নাই, নিয়ে সব মুখস্থ করবা। জিজ্ঞাসা করি যদি যে খুঁজে বের করো হনুলুলু, এটা কোন জায়গা? আছে, সিরিয়াসলি আছে। গোপাল ভাড়া দেখো নাই, হনুলুলু বেড়াতে যায়, যে কি যেন কয়, নাম তো শুনছি। যমরাজ বেড়াতে যায়, আছে, সিরিয়াসলি আছে। আচ্ছা, মানে কি কেমন হইবে এগুলা ওখানে ম্যাপে? হ্যাঁ, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যে হাওয়াই দ্বীপ আছে। হাওয়াই দ্বীপের নাম শুনছো? হ্যাঁ, শুনছি। হাওয়াই দ্বীপের মধ্যে হনুলুলু আছে। এই জায়গার নাম? হাওয়াই দ্বীপ যদি খুঁজে না পাও তাহলে তো কিছু করার নেই। থ্যাংক ইউ ভাইয়া আমাদের জন্য এত বড় একটা উপকার করার জন্য। যদিও আমার মুখস্থ হবে কিনা জানি না, চেষ্টা করব। তুমি উপকার করো তাহলে আমার, হুম? তুমি আমার উপকার করো এখন, কেন করবা? কেমনে? আচ্ছা পারবা? কি কি মানে জায়গাগুলোর নাম হচ্ছে? ওই দেশের নাম 200টা দেশ কোন জায়গায় আছে সব খুঁজে বের করবা। আপনার মুখস্থ সেকেন্ডটাই যাতে বের করা হতো, এই যে পাইছি মৌরিতানিয়া, এই যে পাইছি একটু ভালো। তাহলে 1 বছর পরে জিজ্ঞাসা করবেন, কারণ আমার মুখস্থ করতে 1 বছর সময় লাগে। ছোট বাচ্চা একটা 7 দিনে সব ইয়া করে ফেলে, তখন লাগবে 1 বছর। আচ্ছা, এরপরে এই যে কোষগুলো দেখতেছো না, একটা একটা করে কোষ, এগুলোর নাম হচ্ছে হেপাটোসাইট। হেপাটোসাইট বা যকৃৎ কোষ। এরপরে এই যকৃৎ আর এই যে পুরোটা ইউনিট, এখানে কিন্তু অনেকগুলো সার্কুলার গোল 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 ইয়া থাকে, ইউনিট থাকে। ইউনিটগুলোর নাম তোমাদেরকে দিয়েছে কিনা জানি না। না এগুলোর নাম হচ্ছে হেপাটিক লোবিউল। দিছে। হ্যাঁ, দিয়েছে তো। এটা হচ্ছে হেপাটিক, এই পুরো যেটা ড্র করলাম এটার মধ্যে অনেকগুলো এরকম গোল গোল নিয়ে পুরো হেপাটোসাইটে আসে। তো এই ধরনের এই পুরো একটাকে বলা হয়েছে হেপাটিক লোবিউল। এই পুরোটা একত্রে কেমন বুঝাই এটা? এই মার্ক করে দেন পুরোটা। এই যে গোল করে দিছি তো, এটা হচ্ছে হেপাটিক লোবিউল। মানে সেই লোবিউল তাহলে কি? লোবিউল মানে হচ্ছে উপখণ্ড থেকে লাগবে একদম ইউনিট। এই যকৃৎটা আছে না, এই যকৃৎটা মেইনলি 4টা লোব বা খণ্ডে বিভক্ত। এটা 4টা লোব বা খণ্ড আছে। 4 লোব। লোব তো বুঝবা, লোব মানে খণ্ড। দেখো বলা যায় কিনা? কোনটা চাটলো? ভেবেছি বলছি, এই যকৃৎটারই 4টা লোব আছে মেইন। একটা হচ্ছে লেফট বা বাম, এটা হচ্ছে রাইট বা ডান। সব থেকে বড় খণ্ড কোনটা? এই ডান খণ্ড, এটা হচ্ছে সবচেয়ে বড় খণ্ড। এরপরে আরেকটা খণ্ড আছে, তার নাম হচ্ছে কোয়াড্রেট। আরেকটা হচ্ছে কর্ডেট, ছোট নাম। এই 4টা খণ্ড নিয়ে যকৃৎটা গঠিত। এই খণ্ডগুলোকে কি বলা হয় বলো? এই খণ্ডগুলোকে কি বলা হয়? লোব। আর প্রত্যেকটা খণ্ডের আন্ডারে এরকম খণ্ড অসংখ্য, মানে তো লোভ। তাই হ্যাঁ? 4টা খণ্ড। খণ্ড মানে লোভ না? হ্যাঁ সেটা তো বলতেছি। তাহলে 4টা খণ্ডকে লোভ বলা হয়। ওগুলোকে ইংলিশে লোব বলে, ওগুলো আবার বাংলা দিয়ে লয় করে লো আর গ পড়া লাগে। এই শুনতে ভেদাল। তাহলে এরপরে যেটা বলছিলাম যে এই কোষগুলো যেগুলা হেপাটোসাইট মানে যকৃৎ যে কোষগুলো আছে না, প্রতিটা কোষ এগুলাকে বলা হেপাটোসাইট বা যকৃৎ কোষ। এরপরে লিভারের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ কোষ থাকে, তার নাম হচ্ছে ফাঁকা জায়গা। কোষের মাঝখানে ফাঁকা জায়গা। মানে এই যে ফাঁকা ফাঁকা দেখতেছো না, এটা কোষের সারি। এই যেমন এটা কোষের সারি, এটা কোষের সারি, যেখানে ফাঁকা জায়গা আছে না, এর নাম হচ্ছে সাইনুসয়েড। এটা হচ্ছে ফাঁকা জায়গা। আর আরেকটা যেটা বলতেছিলাম, একটা স্পেশাল টাইপ অফ সেল থাকে। SINU। হ্যাঁ, SINUSOID, সাইনুসয়েড। NUSOID। SOID, হ্যাঁ, সাইনুসয়েড। তো এই এখন এইখানে একটা স্পেশাল টাইপ অফ একটা সেল থাকে, যে সেলটার নাম হচ্ছে কাফফার কোষ বা কাফফার সেল। KUPFFER, কোনটা? কাফফার সেল বা কাফফার কোষ। এটা এখানে দেখা যাবে না কি স্পেশাল টাইপ অফ এই সেল কোষ থাকে। দিয়ে সম্পূর্ণটা আবৃত থাকে। আবৃত থাকে কেন? এখানে তো বলা আছে। কি কোষ দিয়ে আবৃত থাকে?
এখানে কোথায় কাপ্পার কোষ দিয়ে আবৃত থাকে? সাইনোসয়েড গুলো কাপ্পার কোষ দিয়ে আবৃত থাকে, মানে ফাঁকা জায়গাগুলো আর কি। ফাঁকা জায়গাগুলো আবৃত কোনটা দিয়ে থাকবে এটা আসলে ডাজন্ট ম্যাটার, সবগুলো হেপাটোসাইটের আবৃত। স্পেশাল টাইপ একটা সেল আছে যে সেলটাকে বলা হয় হচ্ছে যে এই ধরনের ইনফরমেশন আমি অন্য অন্য রাইডারের বইতে পাইনি। সেল কি ডাবল ফ্লেক্সন না? হ্যাঁ হ্যাঁ, কাফার সেল, সায়েন্টিস্টের নাম কাফার, তার নাম হচ্ছে কাফার সেল। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ সেল, যে সেলটা ফাংশনটা অবশ্যই ইম্পর্টেন্ট। সাইনোসাইডগুলো কভার থাকবে কিনা এইটা আমি ক্লিয়ার না, বা অন্য কোনো রাইডারের বইতে আমি পাইও নাই। তোমাদের নতুন এডিশনাল রাইডারের বইটাতে একটু আমাদের কভার হয়ে থাকে, যদিও কভারিং টভার এরকম কিছু আমি অন্য কোথাও পাইনি। স্পেশাল টাইপের একটা সেল থাকে, যে সেলগুলোর নাম কি বললাম? কাফার সেল। এগুলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাব্লিউবিসি, মানে এখান থেকে ডাব্লিউবিসি ম্যাচিউর হয়। ডাব্লিউবিসি মানে কি? হোয়াইট ব্লাড কর্পাসল যেগুলো আছে, মানে কিছু পরিমাণ হোয়াইট ব্লাড সেল এখানে ম্যাচিউর হয়, মানে বৃদ্ধি লাভ করে। আচ্ছা, তো এরপরে আরেকটা জিনিস ভুলে গেছিলাম, এই যকৃতের একটা কভারিং আছে। কভারিং এর নাম কি জানো? যকৃতের কভারিং, পুরো যকৃতটা একটা পাতলা আবরণ দিয়ে আবৃত থাকে, এটার নাম কি বলতে পারবা? এটা হচ্ছে পর্দা, যেটা ওখানে যে গোল দিছেন ওটা নাকি? না না, এইটা তো পুরাটা একটা হচ্ছে লোবিউল, জুম করা পরে বুঝছো নাই? এটা পুরোটা হেপাটিক লোবিউল, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক, জুম করা পরে এরকম আসছে, যেরকম অনেকগুলো গোল গোল খন্ড খন্ড থাকে। তো পুরো পর্দাটা থাকে, এটা নাম হচ্ছে গ্লিসান্স ক্যাপসুল, GLESSON, মানে গ্লিসান সায়েন্টিস্টের নাম, তার নাম থেকে আসছে গ্লিসান্স ক্যাপসুল, LECAPSULE, ক্যাপসুল। বানান বুঝতেছো না? এই দেখো গ্লিসান্স, GLESSON, অ্যাপোস্ট্রফিস দিয়ে একটা এস দাও, হ্যাঁ গ্লিসান ক্যাপসুল বানাতে জানো, CAPSULE, ক্যাপসুল, মানে বাংলা দিয়ে লেখা হবে গ্লিসান্স ক্যাপসুল, মানে গ্লাইসান্স ক্যাপসুল দিচ্ছে। জিএলটা আই বের হবে, এটা মানে আই থাকে এখানে, ইয়ে জায়গায় গ্লাইসান্স ক্যাপসুল, এটা নামটা সায়েন্টিস্ট নাম থেকে এটা আসছে। তো এইটা কি? এটা যকৃতের পর্দা। এখন বলো তো হার্টের উপর যে পর্দা আছে তার নাম কি? বুঝবা? হার্ট আছে না আমাদের, হার্টের উপর যে পর্দা আছে তার নাম কি? কোশ্চেন জিজ্ঞেস করছি এক মার্কের, অপশন দেখো, বলো। ওইটার নাম হচ্ছে যে পেরি, পারবা? হার্টের সব জায়গায় কি কোন শব্দ আসে? পেরিটোনিয়াম। আরে না, কোন জায়গা জিনিস কোন জায়গায় আনে? পেরিটোনিয়াম নাকি? আচ্ছা, হার্ট রিলেটেড যত কিছু আছে সবকিছুতে, যেমন লিভার রিলেটেড সব কিছু হেপাটিক আসে, হেপাটিক সেল, হেপাটিক সাইনোসয়েড, হেপাটোসাইট, হেপাটিক লোবিউল। এই লিভার সম্বন্ধীয় যত কিছু আছে সবগুলোতে আসবে হচ্ছে হেপাটিক। আর ওইটার ক্ষেত্রে আছে কার্ডিয়াক, ওই জন্যটার নাম পেরিকার্ডিয়াম। এটা হার্ট মেমব্রেনের নাম, মনে পড়ে না? তখন বলতো কিডনির মেমব্রেনের নাম কি? এই বলো, কিডনির মেমব্রেনের নাম কি? এটার নাম ক্যাপসুল। এইটা হচ্ছে গ্লিসান্স ক্যাপসুল, আর এটা বোঝায় শুধু ক্যাপসুল। 9 কি পড়া পড়ছো বোঝার শেষ আমার। বৃক্কর কি দিকে? হ্যাঁ, ও মা, তাহলে তো পারতাম, বলতেন বৃক্ক, তাহলে বলতেন ক্যাপসুল। আরে কিডনি যে বৃক্ক, এটা তো তুমি জানো না, এটা আমার কে জানে? আরে জানি, ইংলিশে ভুলে ফেলি। আচ্ছা, থাক, আর বেশি ইয়াতে না যাই। এরপরে আসি হচ্ছে যে সাধারণত কতগুলো লোবিউল থাকে, এটার সংখ্যাটা দেওয়া আছে তোমাদের বইতে, অসংখ্য আর কি ক্ষুদ্র লোবিউল থাকে, এটা দেওয়া নাই। কাফার কোষ। আচ্ছা, 5 বা 6 বাহু বিশিষ্ট বলতে কি বোঝাইছে লোবিউল গুলা? 5 বাহু বলতে একদম এক্সাক্ট গোল নাও হতে পারে, বুঝো না? বাহু বিশিষ্ট বলতে কি বোঝাইছে? তারপরে এইটা এরকম থাকলো, এইটা একটা বাহু মতো, এটা একটা বাহু মতো লাগে, এটা একটা বাহু মতো লাগে, এই পাশে আর একটা মনে থাকলো এরকম,
পাশে আর ওটা এরকম থাকলো, এই পাশেটা গোল থাকলো এরকম। এক্সাক্ট যেরকম গোল হবে সবগুলা নাও হতে পারে, একটু স্লাইটলি ইয়া হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে কোনো জিনিস পঞ্চভুজ ষষ্ঠভুজের দিকে যাবা তখন ওটাকে গোলই মনে হবে। এখানে বলছে যে বহু বুঝা করা হইতে পারে। হ্যাঁ সেটা তো বললাম যে এইটা এই যে এরকম হবে, মানে কয়েকটা বাহু বিশিষ্ট। কিন্তু বিষয়টা হচ্ছে যে যে কোনো বাস্তব জিনিস মাইক্রোস্কোপে যখন নিচে যখন দেখবা তখন এই পঞ্চভুজ ষড়ভুজের যেগুলো এগুলো গোল গোল মনে হবে। ভাইয়া হ্যাঁ আপনি বললেন কি যে এই কাফার কোষে হইলো ওই লোহিত রক্তকণিকা এগুলো হলো ম্যাচিউর বা বৃদ্ধি লাভ করে। লোহিত রক্তকণিকা তো কি বসে হোয়াইট ব্লাড কর্পাসেল, যেটা শ্বেত রক্তকণিকা, তাই না? তো এখানে বলছে যে এগুলো গলধকরণ করে ফেলে, তাইলে আবার বৃদ্ধি লাভ করলো কিভাবে? শ্বেত রক্তকণিকা যেগুলা ইয়া যেগুলা শ্বেত রক্তকণিকা কিছু হচ্ছে ম্যাচিউর হয়, আর যেগুলা পুরানা বোঝো না, ব্রেক ডাউন করবে না, যেগুলা বয়স হয়ে গেছে লোহিত রক্ত একটা লাইফ স্প্যান আছে, যেগুলা বয়স হয়ে গেছে এরপরে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা যেগুলা বয়স্ক এগুলারে ডিগ্রেড করে ফেলে, বুঝতে পারছো? আর যেগুলা ইম্যাচুর টাইপের কিছু আছে ম্যাচুর হয় এখানে, এই সিস্টেমটা। আচ্ছা পরিবৃত্ত ধমনী কি? কোথায় লাস্ট লাইনে বলছে দুই বা ততোধিক লোকজলের সংযোগ স্থলে যোজক টিস্যু পরিবৃত্ত ধমনী শিরা উপত্যকা পরিবৃত্ত মানে চারদিক দিয়ে সার্কুলেট করে ফেলে যেটা, এটা কি এইখানে তো আমরা এইখানে দেখতেছি, কারণ এইটা তো একটা সেকশন স্লাইড দেখতেছি, 3D স্ট্রাকচার তো এটা কিছু আছে তো চারদিক দিয়ে আঁকা বাঁকা হয়ে হয়ে একদম কিছু মনে করো লোবগুলোকে একদম চারদিক দিয়ে সার্কুলেট করে ফেললো, বা বড় বড় যে লোবগুলো একদম জালের মতো ছড়িয়ে পড়লো, গোল হয়ে ফেললো, তো এটা হচ্ছে পরিবৃত্ত, মানে একদম নেট লাইক হয়ে চারদিকে পেঁচিয়ে ফেলবে, ওইটা হচ্ছে পরিবৃত্ত করে ফেলে। তো কিছু কিছু বাংলা আসলে এমন কঠিন দেয় আমি নিজেই বুঝি না অনেক কিছু, কারণ বিষয়টা হচ্ছে যে এগুলা আমরা যেগুলা পড়ি সব তো হচ্ছে ইংলিশে, মানে সায়েন্সের সব সাবজেক্ট কিন্তু ইংলিশে, জানো এটা? আর অনলাইনে তুমি খুঁজতে যাবা সেটাও তুমি ইংলিশে পাবা, শুধু বাংলা তোমাদের দিই এখন, যার কারণে আমি নিজেই অনেক ক্ষেত্রে বাংলা নিয়ে কনফিউজ হয়ে যাই যে মানে কি। আচ্ছা তাহলে এরপরে হেপাটাইটিস এই লিভারের গঠন টঠন নিয়ে আশা করছি বিষয়গুলো ক্লিয়ার, এখানে আর কিছু কিছু থাকার কথা না, জৈব রাসায়নিক এগুলো আমরা বলছি, এবং লিভারটা হচ্ছে আমাদের বডির মোটামুটি এটা 3 to 5%, কি হলো এটা হচ্ছে আমাদের বডির টোটাল যে ওয়েট আছে এই ওয়েটের 3 to 5%, খুব বেশি না, ওয়েট দেখলাম না 2 কেজি কাছাকাছি, আবার গরুর বলির রাজা তো 5-6 কেজি হয় একটা করে, না আমরা তো গরুর মতো তো বড় না, মানে ইঁদুরের লিভার দেখাবো যদি কখনো যাও, আমাদের কাছে এখন প্রিজার্ভ করা আছে, মানে কেটে লিভার বের করে এটা ফরমালিনে প্রিজার্ভ করে রাখছে, 3 থেকে 5% জায়গা দখল করে এটা দেহের ওজনের টোটাল ওয়েটের 3 থেকে 5% দখল করবে এটুকুই। আর জৈব রাসায়নিক অলরেডি পড়ে ফেলেছি, এবার পরীক্ষায় যেটা আসবে এটা তো জাস্ট মনে করো যে প্রাইমারি কথাবার্তা, যেটা এমসিকিউতে লাগবে, পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে যকৃতের ভূমিকা, যকৃতের ভূমিকা আমাদের দেহে যকৃত কিভাবে ভূমিকা পালন করে, সঞ্চয়ী ভূমিকা বা বিপাকীয় ভূমিকা, এগুলো আলোচনা করো। তখন কি দিবা? যকৃতের ভূমিকা প্রথমে দুইভাবে হয়, একটা হচ্ছে সঞ্চয়ী ভূমিকা, একটা হচ্ছে বিপাকীয় ভূমিকা, আর একটা আছে কি নিঃসরণকারী ভূমিকা, নিঃসৃত করে পিত্তরস নিঃসরণ। তাহলে 3 প্রকার ভূমিকা আমরা পাই। প্রথমটা কি বললাম? অনেক কিছু সঞ্চয় করবে, দ্বিতীয়টা হচ্ছে অনেক কিছু বিপাক করবে, এরপর তৃতীয়টা হচ্ছে পিত্তরস তৈরি করবে, পিত্তরস তৈরি করবে। এই তিনটা রোল আমরা দেখবো। তো ফার্স্ট আর যেটা বলতেছি এই যে সঞ্চয় ভূমিকা যেগুলো পড়াচ্ছি না এগুলা কোনোদিনও মিস যাবে না, পরীক্ষা 100% আসবে শিওর। বন্দুকের গুলি মিস যেতে পারে কিন্তু এই ডাইজেশন থেকে কোশ্চেন আসলে লিভার মিস যায় না। বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু সামনে দিন আনিশা পড়া মিস যাবে না। হ্যাঁ না আনিশাকে পড়াবো, জোর করে হলেও পড়াবো। টেনে ধরে নিয়ে এসে পড়াবে। বুঝছো কি বলে? কানটা ধরে নিয়ে আসবেন। ওদের বাসায় আত্মীয় স্বজন এখন আছে? দেরি আছে তো। হ্যাঁ 5 তারিখ থেকে আমি ঘোরাবো, কালকে না 5 তারিখ। 5 তারিখ বলতে কি আমি চাইছিলাম 5 তারিখ থেকে, তো ও জোর করে বলছে 6 তারিখ। ভালো হয়েছে 6 তারিখ তো সময় পড়ছে, রবিবার তো এমনিতে পড়তাম, তাহলে 6 তারিখ থেকে আমি পড়া শুরু করবো।
বিয়ে 11 3 তারিখে 3 দিন পরেও যদি আত্মীয় স্বজন না হয় তাহলে তো বসে বসে তাদের জন্য বসে থাকা যাবে না, না, তাই না? নিচে পড়াশোনা শুরু করতে হবে না, তারপরে নিচে পড়াবো, নাহলে ওকে এখানে ধরে নিয়ে আসিও কোনো একটা, হবে না জীবনে। তাহলে ওদের এর নিচে যেটা স্যারের যে রুমগুলো আছে ওখানে পড়ানো যাবে। এবার এসেছে যকৃতের সঞ্চয় ভূমিকা বা স্টোরেজ ফাংশন, যেটা স্টোরেজ স্টোরেজ ফাংশন মানে সঞ্চয় ভূমিকা। হ্যাঁ স্টোরেজের বাংলা ইংরেজি না স্টোরেজ মানে স্টোর রুম যেটা ফাংশন অফ লিভার। তাহলে কি কি স্টোর করে? স্টোরেজ থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিভাগীয় ভূমিকাটা, বিভাগীয় ভূমিকা প্রচুর পরিমাণে আসে। তাহলে কি কি স্টোর করতে পারবে? প্রথমত স্টোর করবে হচ্ছে গ্লাইকোজেন স্টোর। গ্লাইকোজেন নাম শুনছো? গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন এটা হচ্ছে পলিস্যাকারাইড। এটা আসবে কোথা থেকে? এটা আসে কোথা থেকে বলো? এটা আসছে গ্লুকোজ থেকে। 3 প্লেট ভাত খাইলা, আবার আগের উদাহরণ দিতে হয়। তোমার শরীরের জন্য এখন দরকার 1 প্লেট, বাকি 2 প্লেট কই যাবে? কিছু পরিমাণ গ্লুকোজ প্রাথমিক অবস্থায় কি হবে, গ্লুকোজগুলা বন্ধন গঠন করে পলিস্যাকারাইড হিসেবে গ্লাইকোজেন সঞ্চয় করে। এই যে প্রক্রিয়ায় গ্লাইকোজেন সঞ্চয় করে সেইটা প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। সামনে দেখবো আমরা, মানে বিভাগীয় ভূমিকা দেখবো গ্লাইকোজেনেসিস। আর এই এক্সট্রা গ্লুকোজগুলো ব্লাড থেকে যখন তুমি মনে করো বেশি পরিমাণে খাইলা, কার্বোহাইড্রেট যদি খাবার খাইলা, ভাত, এগুলা কি হবে, সব ভেঙে চুরে ডাইজেস্ট হয়ে কি হবে, গ্লুকোজ এরকম হয়ে যাবে না, গ্লুকোজ হয়ে যাবে না, গ্লুকোজগুলো কত তাহলে অ্যাবজর্ব হয়ে কোথায় যাবে? ব্লাডে। তুই বুঝতেছ না? অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে গেল না, ব্লাডের গ্লুকোজ লেভেল কি হয়ে যাবে? বেড়ে যাবে না। হাই ব্লাড গ্লুকোজ লেভেল যদি বেড়ে যায়, একটা অ্যাবনর্মাল কন্ডিশন হয়ে যেতে পারে তখন বডির। সেই কন্ডিশনের নাম কি? কি জানি বলছি। ডায়াবেটিস। ডায়াবেটিস মেলিটাস বলে এটা। তো যদি এই ব্লাডে অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ থেকে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? ডায়াবেটিস। তো ডায়াবেটিস হয়ে দেওয়া যাবে না। তাহলে কি হবে, এই গ্লুকোজকে এই গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করবে কে? লিভার সঞ্চয় করবে। আর এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানাতে একটা হরমোন লাগে, হরমোন এনজাইম তো আছে। এনজাইম ওই যে কি বলে বন্ধনগুলো তৈরি করে দিবে, যে বন্ধনগুলোর নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। নাম শুনছো না? হ্যাঁ। ওই যে বিভিন্ন এই মানে এটা মনে করো একটা গ্লুকোজের ইউনিট, অনেকগুলো গ্লুকোজের ইউনিট একসাথে করে জোড়া লাগাই দিবে, দিয়ে তৈরি করবে হচ্ছে গ্লাইকোজেন। তাহলে এই গ্লাইকোজেন এই গ্লুকোজ থেকে অনেক বিশাল বড় লম্বা চেইন হয়ে যাবে, এটা চলতেই থাকে আপ টু 2000 3000 4000 পর্যন্ত হয়ে যায়। এই গ্লাইকোজেনটা সঞ্চয় করলো লিভারে। এখন কথা হচ্ছে এখানে যে হরমোনটার হেল্প লাগে তার নাম হচ্ছে ইনসুলিন। নাম শোনাই? ডায়াবেটিস হলে তো এই ইনসুলিন গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করবে। হ্যাঁ, ইনসুলিন কেন নেওয়া হয়? কারণ গ্লুকোজের মাত্রা কমানো হয় না, ব্লাড গ্লুকোজের মাত্রা কমানো হয়, কমিয়ে এটাকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করা হয়। আচ্ছা, তো যাদের বডিতে ইনসুলিনটা তৈরি হয় না বা ডিফেক্ট থাকে তাদের বাইরে থেকে আলাদা ইনসুলিন নিতে হয়, কারণ বডিতে প্রবলেম থাকতেই পারে। এবং যে প্রক্রিয়ায় এই গ্লাইকোজেনটা তৈরি হলো গ্লুকোজ থেকে, ওই প্রক্রিয়ার নাম কি? গ্লাইকোজেন। গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়াটা সামনে আবারও পড়ব, গ্লাইকোজেনেসিস। এরপরে সেকেন্ড যেটা গ্লাইকোজেন সঞ্চয় করলো, এরপরে যেটা সঞ্চয় করবে সেটা হচ্ছে রক্ত সঞ্চয়। তো প্রায় 2 লিটারের আশেপাশে আর কি ব্লাড সঞ্চয় করে রাখতে পারে হচ্ছে এই লিভারটা। তোমাদের কতটুকু দেওয়া আছে জানি না, সে 1500 সেন্টিমিটার কিউব মানে এমএল। সেন্টিমিটার কিউব মানে এমএল, জানো তো না? আরে ঘন সেন্টিমিটার থাকা দাও। এটা হচ্ছে 1500 সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউবকে এই 1 সেন্টিমিটার কিউব সমান হয় 1 এমএল। জানো এটা? এটা 1 এমএল, তাই এটা কত হলো? তাহলে 1.5 লিটার। তো এটা 1.5 লিটার অনেক রক্ত। আমাদের বডিতে কতগুলো রক্ত থাকে টোটাল বলতে পারো? আমাদের বডিতে কতগুলো রক্ত থাকে জানো না?
4 to 5 লিটার। আমাদের বইতে মানে 4 থেকে 5 to 6 লিটার দেওয়া, যাই হোক ওটা একটু ভুল আছে। 4 to 5 লিটার থেকে আমাদের বডিতে টোটাল রক্ত, তার মধ্যে 1.5 লিটার শুধু লিভারেই থাকে। এটি একটু কিছু দিয়ে বাড়ি বাড়ি হতো, এই কর্নারটা একটু লোহা টোহা বা শিল মানে পাথর দিয়ে একটু বাড়ি মারে বা হাতুড়ি দিয়ে একটু বাড়ি মারে, হাত কেটে যেতে পারে। তাহলে এই আমাদের বডি টোটাল রক্ত কতটুকু স্টোর করতে পারে? আমার বডির টোটাল রক্ত থাকে কত? 4 to 5 লিটার আমাদের রক্ত থাকে পুরো বডিতে, তার মধ্যে 1.5 লিটার থাকবে শুধুমাত্র কোথায়? লিভারে। অনেক, কিন্তু 1.5 লিটার রক্ত অনেক রক্ত। এই যে রক্ত যে দাও না এক ব্যাগ, এবার কতটুকু রক্ত থাকে? 440 না 45 ml থাকে। 445 ml, আর তোমার এখানে 1500 ml। বুঝতে পারছো কতগুলো রক্ত থাকে লিভারে? পুরোটাই মনে করো রক্ত দিয়ে। রক্তগুলো থাকে কোথায়? এই যে সাইনোসয়েড টাইনোসয়েড যেগুলো আছে, কেন্দ্রীয় শিরা, এই সবগুলোর মধ্যে ভর্তি থাকে। এরপর এবং এটা যেটা বললাম যে হেপাটিক পোর্টাল যে শিরাটা আছে না, ওটা অনেক বড় একটা শিরা। ওই বড় শিরা দিয়ে রক্তগুলো এখানে চলে আসে হচ্ছে হৃৎপিণ্ডে। এরপরে এটা হচ্ছে হৃৎপিণ্ডটা হচ্ছে একটা রক্তের ভান্ডার বা রিজার্ভার হিসেবে কাজ করে। কোনো কারণে যদি তোমার বডি থেকে হিমোরেজ হয়ে যায়, হিমোরেজ বোঝো? হিমোরেজ বোঝো? এই কি মেসেজ রাখো, আমি সাউন্ড অফ করে দিতেছি। ও আচ্ছা, হিমোরেজ বোঝো? রক্তক্ষরণ, রক্তক্ষরণ যে কোনো কারণে রক্তক্ষরণ হয়েছে না, অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, এরপরে কোনো জায়গা কেটে গেল সে কারণে হতে পারে, অথবা আমাদের ওমেনদের ক্ষেত্রে এমনিতেই মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে হিমোরেজ হয়ে যায়। তো এই হিমোরেজের যে ব্লাড লসটা, তখন এই এক্সট্রা যে ব্লাডটা এর মধ্যে আসে না, এইটা কিছুটা ব্লাড ছেড়ে দিয়ে সাপ্লাই দিয়ে বডির যে রিকোয়ারমেন্টটা এটা ফুলফিল করার ট্রাই করে। কোনটা? এই যে এটা যকৃৎ 1.5 লিটার রক্ত সঞ্চয় করে রাখছে না, মনে করো কোনো কারণে আমার হাত কেটে গেছে, কেটে গিয়ে অনেক রক্ত বের হয়ে গেছে, কি করবে? তখন এই লিভার থেকে কিছুক্ষণ রক্ত ছেড়ে দিয়ে ব্লাড প্রেশারটাকে মেইনটেইন করবে। এরপরে রক্ত সঞ্চয় গেল, এরপরে যেটা আছে ভিটামিন সঞ্চয় করতে পারে। কোন ভিটামিন সঞ্চয় করবে? যেগুলা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন নাম শুনছো? মানে ইয়াতে দ্রবণীয়, চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম শুনছো না? কি কি ভিটামিন চর্বিতে দ্রবণীয় হয়? তোমরা 19 এ ভিটামিন পড়ো না? ক্লাস 8 তো ছিল না, 8 ফাঁকি মারছো। আচ্ছা, তো এই যকৃৎটা সঞ্চয় করবে হচ্ছে ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে, চর্বিতে দ্রবণীয় ভিটামিন যেগুলো আছে এগুলা সঞ্চয় করে। তাহলে এখন বাকিগুলো সঞ্চয় করতে পারে না কেন? এখন আসি হচ্ছে যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলা, এটা মনে রাখবা। চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ক্যাডা, KEDA, ক্যাডা। হ্যাঁ, কি এই ক্যাডা ভিটামিন সঞ্চয় করে, বুঝতে পারছো? তাহলে সমস্যা হচ্ছে এই ভিটামিন বি এবং সি সঞ্চয় করতে পারলো না কেন? এগুলো সঞ্চয় হলো না কেন? এগুলা পানিতে দ্রবণীয়, এগুলা আমাদের বডিতে কখনোই স্টোর থাকে না, এগুলা ইউরিনের সাথে বের হয়ে চলে যায়। মনে করো তুমি একবারে 1 কেজি লেবু খাইলা, আর ও খাইলো মনে করো এইটুকু, এই যে মনে করো, আরে বুঝে দিচ্ছি 1 থালি লেবু। আরে বাবারে, মনে করো তুমি খাইছো 1 থালি লেবু, 1 থালি তো বলো, এই যে একটা এই যে কেটে নিছো, আর আমি খাইছি 1 কেজি লেবু। তোমার কেমন ডার একটা ভাষা, এই সময় শর্ট করবো না কিন্তু, এমনি সময় শর্ট। তাহলে তুমি খাইছো 1 থালি লেবু, আমি খাইছি 1 কেজি লেবু, মানে মনে করো 5-6টা লেবু খেয়ে ফেলছি পুরোটা। তাহলে তোমার বডিতে যতটুকু কাজে লাগবে আমার বডিতে ততটুকু কাজে লাগবে। আপনি যে বেতগুলো খাইলে এগুলো তাহলে কই যাবে? এগুলো সব ইউরিনের সাথে বের হয়ে চলে যাবে, কারণ এই ভিটামিন বি এন্ড সি আমাদের বডিতে স্টোরই হয় না। হ্যাঁ, পানিতে দ্রবণীয়, এগুলো বের হয়ে চলে যায়। তাহলে স্টোর না হলে লিভার কই থেকে স্টোর করবে? বুঝো নাই? ক্লিয়ার হিসাব? এই লামিয়া, বুঝছো নাকি বোঝো নাই? বুঝছি। আর এই এই ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীয় হওয়ার কারণে কিছু পরিমাণ ফ্যাটের মাধ্যমে স্টোর করে থাকবে হচ্ছে আমাদের লিভার। এরপরে
পানিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যেও কিছু আবার আছে, কিছু কিছু জিনিস খুব ক্ষণস্থায়ী সময়ের জন্য স্টোর করতে পারে। বিসি এর মধ্যে বি12 আছে, নাম হচ্ছে সায়ানোকোবালামিন, নাম শুনছিলা? থাইমিন, রিবোফ্লাভিন, সায়ানোকোবালামিন, এগুলোর নাম শোনা নাই? B9 একটা আছে, এর নাম হচ্ছে, আর একটা হচ্ছে B12। এগুলো টেম্পোরারি কিছু সময়ের জন্য স্টোর করতে পারে, সাধারণত স্টোর হয় না। কেন? ওয়াটার সলিউবল। স্যার কে বললো? কলিং বিল স্যার কলিং বেল দিছে? এই দেখো আসলে আসছে না নাই, বন্যামি করবো না কিন্তু। এই যা দেখে আসো। এই ভিটামিন B9 যেটা, এটার নাম আছে একটা, জানো সেটা? ভিটামিন, ও আচ্ছা ঠিক আছে, এর নাম হচ্ছে ফলিক অ্যাসিড। আর এই যে ভিটামিন B12 যেটা, এটার নাম হচ্ছে সায়ানোকোবালামিন। হ্যাঁ, এগুলো কি করে? এগুলা কিছু টেম্পোরারি সময়ের জন্য কি করতে পারে। ফলিক হ্যাঁ, ফলিক অ্যাসিড আর ভিটামিন B12 যেটা, সেটা হচ্ছে সায়ানোকোবালামিন। এই দুইটা অ্যাসিড, এই দুইটা ভিটামিন কিছু সময়ের জন্য লিভার স্টোর করতে পারে। কোবালামিন, হ্যাঁ, কোবালামিন, সায়ানোকোবালামিন, এই দুটো স্টোর করতে পারে। এরপরে পিত্তরস তৈরিও করতে পারে। বাকিটুকু ইনশাআল্লাহ যকৃতে যেটুকু আছে শেষ করে ফেলবো, ঠিক আছে? টাইমটা হয়েছে আজকে শর্ট, অফ করে দিই।